আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রাউন সিমেন্ট অভিজ্ঞতার আলো অনুষ্ঠানে। প্রথম আলোর এই বিশেষ আয়োজনে আমরা আমাদের প্রাজ্ঞজনদের কথা শুনি। আজকে আমরা এসেছি বাংলাদেশের কিংবদন্তি শিল্পী, বাংলার গানের শিল্পী, প্রাণের শিল্পী সৈয়দ আব্দুল হাদীর কাছে। সৈয়দ আব্দুল হাদী ভাই, আপনি 1940 সালে আপনার জন্ম, সেই হিসেবে আপনার 85 বছর পার হয়ে গেছে। 86 নম্বর বছর চলছে। আপনার একটা অপূর্ব বই আমার হাতে আছে, জীবনের গান, প্রথমা থেকে বেরিয়েছে এবং এর মধ্যে তৃতীয় মুদ্রণও হয়ে গেছে। সত্যি সত্যি আপনার জীবনটা সঙ্গীতের মতো সুন্দর লাগলো আমার কাছে। এই বই আপনি শুরু করেছেন আগরতলার সুন্দর শৈশব, সবুজ আবার পাথরময় পথ, সেই সব দিয়ে। তো আপনি আসলে আগরতলা ছেড়েছিলেন কত বছর বয়সে? আগরতলা ছেড়েছিলাম আমি, বয়সটা তো মনে পড়ছে না, তবে ক্লাস 4 পাশ করার পরে চলে এলাম। তার মানে 9-10 বছর বয়সে এরকমই হবে। তার মানে 1947 সালে পাকিস্তান হয়ে যাওয়ার পরে আমার বাবা তখন ওই সিলেটে কর্মরত ছিলেন চাকরির সুবাদে। সেইখানে নিয়ে গেলেন বাবা আমাকে, কারণ বুঝতে পেরেছিলেন যে নানা নানির স্নেহে যদি এইভাবে লালিত হতে থাকি তাহলে সম্ভাবনা কম। হ্যাঁ, আপনার শৈশব কেটেছে আপনার নানার বাড়িতে। এর কারণ একটা আপনি লিখেছেন বইয়ে, যে কেন আপনাকে। হ্যাঁ, রাইট, সেটা একটু বলবেন? হ্যাঁ, সেটা হচ্ছে যে ওই আমি আমার জন্মের আগে আমার নানির একটি পুত্র সন্তান জন্মেছিলেন। তো কিন্তু জন্মের পরপরই তিনি মারা যান। তো নানি সেই সাংঘাতিক রকম অবস্থা হয়ে গিয়েছিল যে সারাদিন কান্নাকাটি করতেন। তা এখন আমার বাবা দেখলেন যে তো তাকে আর অন্য কোনোভাবে থামানো যাবে না। তো না, বাবা তখন বলেছিলেন যে ঠিক আছে মা, এই ছেলেকে আপনাকে দিয়ে দিলাম, এটা আপনার। তারপরে নানি ওই নিজের ছেলের মতোই আমাকে মানুষ করেছেন। পরে আমার নানির আরেক ছেলে, মানে আমার এক মামা হয়েছিলেন, কিন্তু সেই মামার চেয়েও বেশি স্নেহে আদরে আমাকে মানুষ করেছিলেন। সেই যুগে ওনাদের মাত্র 2 জন সন্তান, আমার মা এবং মামা, আর কোনো সন্তান ছিল না তাদের। আপনার ছোটবেলা কাটলো আগরতলার কোন গ্রামে, মনে আছে আপনার? আগরতলা গ্রামে নয়, শহরেই। সরকার নানা তখন ওকালতি করেন আগরতলা কোর্টে। শহরেই। মজার ব্যাপার হচ্ছে, মানুষের বোধহয় জন্মভূমির প্রতি একটা অদ্ভুত একটা আকর্ষণ, একটা অদ্ভুত একটা, আমরা যেটা বলি নারীর টান। নারী তো ওখানে পোতা আছে। হ্যাঁ, তো সেই টানে আমি এই কিছুদিন আগে, বৎসর 2-1 আগে গিয়েছিলাম। তা আমি জানি না, মানুষের স্মৃতি একটা অদ্ভুত জিনিস। সেই সময়কার প্রতিটি ডিটেইলস আমার মনে আছে। আমার বাসাটি কোথায় ছিল। আপনি বলেছেন আপনার বইয়ে যে আপনি বলেছেন যে আমি নিজের বাড়ি নিজে খুঁজে বের করবো, আমাকে তোমরা নিয়ে সাহায্য করো না, এবং আপনি খুঁজে পেলেন। একেবারে প্রথম খুঁজতে হয়নি, যে গিয়ে যেখানে দাঁড়ালাম যে হ্যাঁ ওইটাই আমাদের বাড়ি ছিল। এবং এই আগরতলার প্রতিটি রাস্তাঘাট এখন অনেক পরিবর্তন, অনেক রাত দিন পরিবর্তন, কিন্তু তারপরেও আমি যেমন রাজবাড়িতে গেলাম, আমার পরিষ্কার মনে আছে রাজবাড়ির 2টো জোড়া দিঘি ছিল, 2 পাশে 2টো জোড়া দিঘি ছিল, মাঝখানে রাস্তা রাজবাড়িতে ঢোকার। ঠিক তেমনি আছে, আমি ঠিকই পেয়েছি গিয়ে। নাট মন্দিরকে পেয়েছি, রাজবাড়ির যে নাট মন্দির ছিল সেসব পেয়েছি। অবশ্য অনেক পরিবর্তন হয়ে গেছে এখন। তারপরেও এখনও দেখলাম আগরতলা একটা বেশ সুন্দর ছিমছাম শহর।
আর আপনার প্রথম স্কুলের আপনার নাম বইয়ে আছে, আপনি আপনার প্রথম স্কুলটা তো উমাকান্ত একাডেমি। এই উমাকান্ত। নামটি কিন্তু রবীন্দ্রনাথের রাখা। রবীন্দ্রনাথের রাখা। হ্যাঁ, এই নামটি, হ্যাঁ। তার 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 একটা বিশাল মূর্তিও ওই স্কুলটার সামনে আছে রবীন্দ্রনাথের। আর আপনি ছোটবেলায় ওই সময় রেডিও ছিল না, না, গ্রামোফোন ছিল রেডিও না। যখন প্রথম আসলো আমাদের শহরে, আমরা সব দল বেঁধে ছেলেরা গিয়েছিলাম দেখতে, যে রেডিও দেখতেও গিয়েছি। দেখতে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। তখন রেডিওটা এসেছিল, আমরা অধীর আগ্রহে ওখানে তাকিয়ে দেখতাম, আশ্চর্য হয়ে যে এটার ভিতর থেকে কথা বেরোয়। তাহলে আপনি গান শুনলেন, আপনি লিখেছেন যে এই হকাররা ফেরি করে হ্যাঁ, বিক্রি করার সময় যে গান গাইতো ক্যানভাসাররা, হ্যাঁ, সেখান থেকে, বা একজন তানপুরা বাজাচ্ছে আপনি তার হ্যাঁ, কাছে হ্যাঁ, গেলেন, সরোদ বাজাচ্ছে হ্যাঁ, আপনি সরোদ বাজানো দেখলাম। শিখতে গিয়ে হাত সেতার। সেতার বাজাতে গিয়ে, সেই সব স্মৃতি যদি একটু বলেন। আমাদের শহর তো বেশ গান বাজনার জন্য বিখ্যাত ছিল, ব্রাহ্মণবাড়িয়া, এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁর পরিবার সেখানেই তো ছিলেন। তো ওই আমার চেয়ে বয়সে একটু বড়, কিন্তু খুব বন্ধুত্বের সম্পর্ক ছিল আমার রাজা হোসেন খান। খুবই গুণী একজন সুরকার ছিলেন। তো আমার বাসার কয়েকটা বাসা পরে ওদের বাসা ছিল। তো ওখানে সে রেয়াজ করত সেতার। আমি স্কুলে যেতাম ওই রাস্তা দিয়ে, শুনে আমার প্রচণ্ড আকর্ষণ হলো যে এইটা কি, তো শিখতেই হবে। তাকে গিয়ে ধরলাম যে ভাই, এটা তুমি আমাকে শেখাও। তো উনি আমাকে পাঠিয়ে দিলেন। তখন ব্রাহ্মণবাড়িয়া একজন বাদ্যযন্ত্রী, এবং বাদ্যযন্ত্র তিনি তৈরিও করতেন, উস্তাদ ছিলেন। উস্তাদ তিনি তার কাছে পাঠিয়ে দিলেন, উস্তাদ ইসরাইল। তা আমি তার কাছে গিয়ে বললাম এরকম, আমি তো এটা শিখতে চাই। তো উনি একটু সন্দেহ প্রকাশ করলেন যে আমি কি শিখতে পারবো, এটা অসম্ভব। তবু তিনি বললেন আচ্ছা ঠিক আছে, এসো। তো কয়েকদিন প্র্যাকটিস করলাম, শেখালাম, একটু কোনো গতের এদিক সেদিক শিখলাম। তারপর হাতের আঙুল তারের ঘষায়, এটা কিন্তু খুব কষ্টকর, হয়ে গেল, ফোসকা পড়ে গেল। তো আমি বাজাতে পারছি না। ওস্তাদজি বলছে বাজাও বাবা। তা আমি যে ওস্তাদজি পারছি না। তো উনি হাসতে হাসতে বললেন, বাবা এইটা তোমার কাজ না, তুমি বরং গান করো। আমি গুনগুন করে গান করতাম, বলছে গান করো, অনেক ভালো করবে, এটা তোমার কাজ না। এই যে আপনার একটা অনন্য সাধারণ অভূতপূর্ব কণ্ঠস্বর, এটা কি ছোটবেলাতে তো আর এত ভারী ছিল না, না, কিন্তু নিশ্চয়ই মধুর ছিল। হয়তো বা। তখন তো একেবারেই, আমি তো শুরু করেছি যখন আমার বয়স 20-21 বছর বয়স, তখন থেকে গান গাওয়া। তো তখন এখন নিজে ওই সমস্ত গান শুনলে খুব লজ্জাই লাগে যে বাচ্চা মানুষের মতো একটা কণ্ঠ। এমনকি শুনে থাকলে বুঝবেন, হেমন্ত মুখোপাধ্যায়ের যে প্রথম যে গানগুলো রেডিওতে তিনি গিয়েছিলেন, সেগুলোরও একই অবস্থা। এটা বোঝাই যায় না যে এটা বয়সের সঙ্গে সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের ভারী কি হয়। আপনার শৈশবের ক্যানভাসারের কণ্ঠে শোনা গানগুলো কি এখন মনে আছে আপনার? হ্যাঁ, একটু গুনগুন করে শোনাবেন? গুনগুন করে তো শোনাতে পারবো না, তাহলে আবৃত্তি করে আমি এমনি বলছি, আবৃত্তি করে বলছি যে এই ব্রাহ্মণবাড়ি ওখানকার আগরতলা লোকাল ভাষায় চুলকানি সম্পর্কে। তখন তো ওই চুলকানির তখন তো আর এইরকম টেলিভিশনে অ্যাড হ্যান ত্যান এগুলো তো ছিল না। তখন ওই ক্যানভাসার বলতো এদেরকে, এরা বিভিন্ন জায়গায় চোঙ্গা নিয়ে ওই অ্যাডভার্টাইজ করতে। তো কীভাবে সে করতো, খাউজানি বড় জ্বালা সজনী, শেষে উঠে পোড়ানি,
খাজানি বড় জ্বালা সজনী, রাজবাড়ি গিয়া দেখি রাজা খাও যায়, রানী খাও যায়, আরও খাজায় চাকরানি, খাজানি বড় জ্বালা সজনী। এখন মনে আছে আমার, এখন তো আর পারবো না গাইতে, খাজানি বড় জ্বালা সজনী, এরকম ছিল সবটা। দেবব্রতর একটা আমি ইন্টারভিউ শুনেছিলাম, উনিও তো আপনাদের এলাকারই মনে হয়। উনি ওই রাস্তার বাউলরা, ফকিররা যেসব গান গাইতেন, ও ও ও সেসব দিয়ে খুবই অনুপ্রাণিত, অনেক মনে রাখতে পারেন। তো আপনাদের ওই এলাকাটা আসলে গানেরই, গানের, হ্যাঁ। সেখান থেকে আবার তিতাস একটি নদীর নাম, সেই অদ্বৈত মল্লবর্মণ, অদ্বৈত মল্লবর্মণের। কিন্তু আপনি ছোটবেলায় ওই রোমান্টিক তিতাস কি আর নেই, কিন্তু এখন আপনি তো ওস্তাদ রেখে ছোটবেলায় গান শেখেননি। হ্যাঁ, এটা স্বীকার করতে আমার দ্বিধা নেই যে একেবারে যে নাড়া বেঁধে গান শেখা উস্তাদের কাছে, সেটা আমার ভাগ্যে হয়নি। কিন্তু হারমোনিয়াম বাজানো শিখলেন কিভাবে? নিজে নিজে। এটা ওই সময়ই? হ্যাঁ, ওই সময়ই। তারপরে আপনারা পূর্ব বাংলায়, পূর্ব পাকিস্তানে চলে এলেন, আপনি গেলেন সিলেটে। সিলেট, হ্যাঁ। তারপরে স্কুল আর কোথায় কোথায় হলো? সিলেটে স্কুলে পড়লাম, তারপর বাবা ওখান থেকে বদলি হয়ে গেলেন অনেক দূরে, সেই রংপুরে বদলি হয়ে গেলেন। তখন বাবা দেখলেন যে না, এইভাবে তার সঙ্গে সঙ্গে যদি আমাকে রাখেন তাহলে পড়াশোনার একটা ইচ্ছেদ পড়বে। তো সেই জন্য উনি আবার আমার নানা তখন চলে এসছেন ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা থেকে। তো ওই নানার কাছে আবার। তাহলে আপনার ম্যাট্রিক হলো কোন স্কুল? ম্যাট্রিক হলো আমার অন্নদা মডেল হাই স্কুল, ব্রাহ্মণবাড়িয়া। এটাও বেশ বিখ্যাত। কারমাইকেল কলেজে পড়েছেন 6 মাস। কারমাইকেল কলেজ, তার ওইখান থেকে পাশ করার পরে তার বাবা তখন রংপুরে। তো বাবা আমাকে কারমাইকেল কলেজের একটা ছবি পাঠালেন, দেখো কি সুন্দর কলেজ, তুমি এইখানে আসো, তোমাকে আমি সাইকেল কিনে দেবো। ওই কলেজটার দেখে, হ্যাঁ, ওটা ছবি দেখে এবং সাইকেলের লোভে গেলাম, কিন্তু টিকতে পারিনি বেশি দিন, ভালো লাগে না। আমার চাচা তখন ছিলেন ঢাকা, তিনিও সরকারি চাকরি করতেন, ঢাকাতে ছিলেন। তো ওই চাচার, আমি কিছুতেই থাকবো না রংপুর, তো বাবা চাচার কাছে পাঠিয়ে দিলেন। পরে তো ঢাকা কলেজে ভর্তি হলেন? ঢাকা কলেজে তখন পড়লাম। আপনার আব্বা হচ্ছে ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিস, উনি এডিসি ছিলেন, পরবর্তীতে ডেপুটি সেক্রেটারি হয়েছে। সেই সুবাদে তার বদলির চাকরি ছিল। কিন্তু আপনার সঙ্গে আপনার বাবার সবসময় একটা মধুর নৈকট্য এবং মধুর দূরত্ব ছিল। তখনকার দিনে সবারই কিন্তু এই ব্যাপারটিই ছিল, আসলে মধুর নৈকট্য আছে, ওর সঙ্গে সঙ্গে দূরত্ব আছে। একটা কারণ, একটা সার্টেন লেভেলের বেশি অগ্রসর হওয়া যেত না। বা যেমন একটা উদাহরণ দিই, বাবার সামনে কখনো চোখ তুলে কথা বলিনি, মানে বলতে পারতাম না, বলার সাহসী হতো না। আবার আপনার মধ্যে আমি একটা দেখলাম একটু নিষ্ঠুরতা। আপনার আব্বা যখন পটুয়াখালীতে এডিসি, আপনাকে ডাকলেন, ঢাকা থেকে অন্য শিল্পীরা গেলেন, আপনি যান নাই। এইটা মনে হলে আমার এখন একেবারে এত খারাপ লাগে যে নিজেকে শাস্তি দিতে ইচ্ছা করে, যে বাবার এইটুকু মানে অনুরোধ রাখতে পারলাম না। অনেকে গিয়েছিলেন, গোলাম মোস্তফা গিয়েছিলেন, ওই যে আমাদের অভিনেতা গোলাম মোস্তফা, অনেকে গিয়েছিলেন, কিন্তু আমাকে নিতে পারলেন না। তো আপনার আব্বা মারা গেছেন আজ থেকে 30-35 বছর আগে, কিন্তু আজও আপনি ওই যে পটুয়াখালীতে যান নাই, সে কথা মনে রেখে? পটুয়াখালীতে যাই নাই। তারপর বাবা চাইতেন তো যে যাই, একটু তার কাছে বসি, কথা বলি, কিন্তু আমি তো কতক্ষণে বাবার কাছ থেকে সরে আসব,
সেই আপনি এখন নিজে যখন বাবা, আপনার 3 মেয়ে, 3জনই প্রতিষ্ঠিত, কিন্তু দেশের বাইরে থাকেন, এখন তো আপনি বোঝেন যে সন্তানেরা যদি একটু বাবার কাছে এসে বসে কত ভালো লাগে। এখন বুঝি বলেই তখন আরো বেশি কষ্ট পাই যে এই সুখ থেকে আমি পিতা মাতাকে বঞ্চিত করেছি। আপনার মায়ের কথা একটু বলবেন? মা তো ছিলেন সম্পূর্ণভাবেই গৃহিণী। মাত্র অনেক ভাই বোন? হ্যাঁ, 7-8 পাস করা মহিলা, তখন তো বিয়ে হয়ে গেছে। তো তার কিন্তু মায়ের একটা অদ্ভুত জিনিস আমি দেখেছি, আমি আজও পর্যন্ত আমার মায়ের যে ব্যক্তিত্ব, এটা খুব কম দেখি, খুব কম মহিলার মধ্যেই দেখি। 7-8 পড়া মহিলা কিন্তু ওই পড়াশোনা করতেন, বই পড়তেন খুব। আপনার আব্বাও তো বই পড়তেন এবং আপনার আব্বাও গান করতেন? গান করতেন, হ্যাঁ। এবং তাকে আমি আমাদের বাঙালি পরিবারে শাশুড়ি বলতে যেরকম একটি চিত্র ফুটে ওঠে, আমার মা সম্পূর্ণ আলাদা ছিলেন। তার সাথে তার পুত্রবধূদের কখনো কোনো মানে সম্পর্ক খারাপ হতো না। শাশুড়ি পুত্রবধূর যে চিরায়ত দ্বন্দ্ব, এটা চিরায়ত দ্বন্দ্ব আমাদের বাঙালি সমাজে, এটা তার ছিল না। এবং তিনি কোনো দিন আমরা দেখিনি, আমরা ভাই বোনরা দেখিনি যে তার বউদের সম্পর্কে, পুত্রবধূদের সম্পর্কে কোনো রকম বিরূপ মন্তব্য তিনি করেছেন। তারপরে আপনি ঢাকা কলেজ থেকে পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় পড়তে গেলেন? বাংলায় পড়তে গেলাম। এটাও আমি যখন আমার বাবাকে বললাম যে আব্বা আমি তো বাংলায় পড়তে চাই, তো আব্বা আমাকে একবার তাকালেন, তাকিয়ে ঠিক আছে তোমার যেমন ইচ্ছা, মানে এটা বললেন। তবে খুব যে খুশি হয়েছিলেন তা নয়, কারণ তার আশা ছিল যে তিনি তো ইপিসিএস ছিলেন, ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিস, চেয়েছিলেন সিএসপি হন। আমি সিএসপি হব, এরকম হতেই পারে, বাপ তো তাই আশা করতে পারে। আমি এতটুকু গিয়েছি, আমার ছেলে আর একটু যাবে। তো আমার তো ওগুলো সম্পর্কে মাথায় কোনো ইয়েই না। আমার তখন অলরেডি মানে গানের পোকা ঢুকে গেছে মাথায়। আর বই পড়ার, বিশেষ করে গল্প, বাংলা ইংরেজি 2 ধরনের বই কারমাইকেল কলেজে থাকতে, রংপুরে থাকতে আপনি পড়েছি। ব্রিটিশ কাউন্সিল রংপুর শাখার অনেক ওখান থেকে ইংরেজি ক্লাসিক্স আমি পড়েছি ওখানে। এবং ওই বই পড়তাম। আর তখনকার দিনে আমাদের অনেকেই আমরা পড়ার বইয়ের নিচে গল্পের বইটা রাখতাম, যাতে অভিভাবকরা কেউ আসলে না দেয়, তারা মনে করেন পড়ার বই পড়ছি, ওনারা চলে গেলে আবার গল্পের। বাংলা বিভাগে ভর্তি হওয়ার পরে আপনার গল্পের বই, সাহিত্যের বইগুলি আপনার পাঠ্য বই হয়ে গেল। হ্যাঁ। আপনি একটা খুব সুন্দর অবজারভেশন, একটা আমার কাছে তাৎপর্যপূর্ণ মনে হলো যে বাংলা সাহিত্য তো প্রথমে গান দিয়েই শুধু চর্যাপদ, কবিতা বেশিরভাগই গান, এই ভারতচন্দ্র শুরুটা তাই বাংলা সাহিত্যের। ফলে আপনি গান নিয়েই পড়তে গেলাম। সেটা নিশ্চয়ই আপনার এই গানের জীবনে, মানে যে জীবনের গান, গানের জীবন, সেইখানে সহায়তা করেছে। হ্যাঁ, অবশ্যই। এবং আমার কোনো দুঃখ বোধ নেই যে আমি কেন বাবার কথা মতো ওইদিকে গেলাম না, বা অন্য কিছু অর্থকরী বিষয় নিয়ে পড়াশোনা করলাম না। আমার কোনো, আমি বরং অনেক বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে তখন সব জাঁদরেল শিক্ষক ছিলেন। ঢাকা শুধু বাংলা বিভাগ কেন, পুরো বিশ্ববিদ্যালয়ের নামগুলো যদি একটু বলেন আবার। যেমন ধরেন আমাদের ডিপার্টমেন্টের কথা বলছি, ডক্টর মোহাম্মদ আব্দুল হাই, মনির চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, তারপর আপনার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি বাংলা বিভাগের না? হ্যাঁ, না, কিন্তু উনি তখন তো আর আমাদের পড়াতেন না।
এমনকি ডক্টর ইনামুল হক, তিনিও তখন আমাদের পড়াতেন না, তিনি আমাদের ওই ভাইবা নিতে আসতেন। সব জাদ্রেল সব এরা ছিলেন, শিক্ষক ছিলেন। রফিকুল ইসলাম, আবু হেনা মুস্তফা কামাল, ডক্টর মনিরুজ্জামান, এরা তখন নতুন। আমরা যখন গিয়েছি তখন তারা নতুন শিক্ষক হয়েছেন। বোধহয় জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নিয়ম কিন্তু ছিল, ফার্স্ট ক্লাস পেলে তার অবশ্যম্ভাবীভাবে সে শিক্ষক হতেন ওই বিশ্ববিদ্যালয়ের ওই ডিপার্টমেন্টে। কারণ তখন তো গন্ডায় ফার্স্ট ক্লাস পাওয়া যেত না, কোনো বছর পাওয়াও যেত না। আপনি লিখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার শিক্ষকদের সঙ্গে আপনার অপূর্ব মধুর সম্পর্ক ছিল, ভালোবাসতেন আমাকে, বিশেষ করে গানের জন্য। নবীন বরণে গান গাইতে হলো। হ্যাঁ, একদম প্রথম নবীন বরণে গান গাওয়া মানে কি ক্লাসের মধ্যেই গান। আপনাদের সঙ্গে সহপাঠিনী ছিল না? হ্যাঁ, প্রচুর, প্রায় বলতে পারেন 50-50। তারপরে আপনি ধরেন সেকেন্ডারি উঠলেন, থার্ড ইয়ারে উঠলেন, আপনি দেখতে শুনতে ভালো, এরকম কণ্ঠস্বর, গান পারেন, মেয়েরা আপনার ক্লাসমেটরাই হোক জুনিয়রাই হোক আপনার পিছনে পিছনে হাঁটতো না? কিছু এমন দুর্ঘটনায় যে পতিত হতে হয়নি সেটা জোর গলায় বলতে পারবো না। আজকে 85-86 বছর বয়সে সেসব কথা স্বীকার করতে কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই। একটু বলেন, একটা দুটো ঘটনা বলেন। বইটাও লিখেছি আমি। আমার ওই যে নবীন বরণে গান গাইলাম, আমার সঙ্গে আমার একজন সহপাঠিনী বলা যাবে না, আমার 1 বছরের একটু মানে আমার একটু ছোট ছিল উনি বয়সে, তো তিনি গান গাইলেন আমার সঙ্গে। তা আমি ভুলেই গেছি যে কে গিয়েছিল না গিয়েছিল, কারণ তিনি অন্য ডিপার্টমেন্টে ছিল, তো একদিন হঠাৎ আমি মুনির স্যারের ক্লাস ছিল, মুনির স্যারের ক্লাস ছিল। তো আপনি জানেন কি না, ওনার ক্লাসে কিন্তু শুধু যে আমাদের ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী তা নয়, অন্য ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী তার লেকচার শুনতে আসতেন, এত চমৎকার বলতেন উনি। তো আমি ক্লাস করছি, এরকম সময় আমি দেখছি যে আমাকে একজন নারী বলবো, তখন তো মেয়ে, তরুণী হাতের ইশারায় ডাকছেন। আমি তো আশ্চর্য হলাম, তো আমাকে কেন ডাকবে এইভাবে, আর তাছাড়া আমি ক্লাসে, কেন ডাকবেন? তা আমি পাত্তা দিচ্ছি না, তাও দেখি যায় না, তাও ডাক। তো বাধ্য হয়ে মাথা নিচু করে স্যার যাতে না দেখে বাইরে গেলাম। যাওয়ার পর কোনো কথা নেই, আমার হাত ধরে চলো। আমি তো সর্বনাশ, কি যে বিপদে, ব্যাপারটা কিন্তু বুঝতে পারছি না। যাই হোক, শেষ পর্যন্ত আমাদের গন্তব্য হলো গুলিস্তান সিনেমা হলে, রিকশায়। এবং মজার ব্যাপার হচ্ছে, আমরা গেটে, আমাদের গেট ছিল এখন যেটা মেডিকেল কলেজের যে এমার্জেন্সি যে গেটটা, পুরনো গেটটা সম্ভবত এখনো আছে, ওটা ছিল আমাদের গেট। ওটা আর্টস, হ্যাঁ, কলা ভবন ছিল ওইটা। তো ওইখানে দাঁড়ালাম গেটের সামনে, তো একজন রিক্সাওয়ালা আসলেন এবং তিনি আমাকে নিয়ে উঠে বসলেন। রিক্সাওয়ালা একবার জিজ্ঞেসও করলেন না কোথায় যাবেন, সোজা গুলিস্তানের সামনে নিয়ে গেলেন। তখন বুঝলাম যে এই ধরনের ঘটনা এখানে প্রায়শই ঘটে থাকে। যে এই সময় এখানে তাদের গন্তব্য ওই জায়গায় হবে, কারণ তখন তো একেবারে প্রকাশ্যে বসে কথাবার্তা বলছেন, প্রেমালাপ করছেন, এটা সম্ভব ছিল না। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পালা সাঙ্গ করে আপনি
প্রথমে চাকরি পেলেন প্রথম জগন্নাথে? হ্যাঁ, আমার কিন্তু আমরা প্রায় 4 জেনারেশন শিক্ষকতা করেছি। আমার বাবাও জীবন শুরু করেছিলেন শিক্ষকতা দিয়ে। আমিও আমারও উদ্দেশ্য ছিল আমি শিক্ষক হব, শিক্ষকতা করব। তো জগন্নাথ কলেজে ভর্তি হলাম, আর জগন্নাথ কলেজে শিক্ষকতা শুরু করলাম। তখন প্রিন্সিপাল ছিলেন প্রফেসর সাইদুর রহমান, আমাদের এই যে শফিক রহমানের পিতা। হ্যাঁ, সাংঘাতিক মানুষ ছিলেন। তো খুব প্রগতিশীল মানুষ এবং খুব একটু বদমেজাজেও বটেছিলেন। তো আমি হাত কাচুমাচু করে গিয়ে বললাম, স্যার আমি তো পাশ করেছি, আমার একটা চাকরি দরকার। তাহলে তাকিয়ে বলল, তুমি কি চাকরি করবে? চল। আমি যাই না, বসে আছি। দাঁড়িয়ে আছো কেন? স্যার আমি চাকরি দরকার, চাকরি করব। আচ্ছা ঠিক আছে, কি পাস করছো? আমি স্যার মাস্টার্স পাস করছি। কবে? সার্টিফিকেট পাইছো? না স্যার পাই নাই, পাবো। তো তুমি যে পাস করবে জানো কিভাবে? স্যার আমি জানি আমি পাস করব। জানো তুমি? হ্যাঁ স্যার। চিন্তা করছি, ঠিক আছে আসো, কালকে এসো। শিক্ষকতা শুরু হয়ে গেল, কিন্তু তারও আগে আপনি গান শুরু করে দিয়েছেন। কিন্তু না, মুশকিল হচ্ছে আমাকে প্রথমে দিল ওই নাইট সেকশনে। নাইট সেকশনে এক একটা ক্লাসে 200-300 ছাত্র থাকতো। ওই জন্য আপনার লেকচার দিতে গিয়ে তখন তো মাইক্রোফোনও ছিল না, চাপ পড়তো। কিন্তু গানটা আপনার তার 2 বছর আগেই শুরু হয়েছে, 1960 সালে। আর এটা 22 বছর বয়সে, মানে 62 সালের কথা হবে। হ্যাঁ, শিক্ষকতা। তো প্রথম গান যেটা বলছেন 1960 সালে, সেটার একটু স্মৃতি যদি বলেন। সেটার কাহিনী একটু আছে বই কি। যেমন ওই আপনারা বোধহয় দেখেননি, তালাত মাহমুদ কিন্তু ঢাকা আসতেন মাঝে মাঝে। তো তিনি একবার এলেন, আমরা যখন ছাত্র, আমি তখন SM হলে থাকি। তো SM হল থেকে ওনাকে সবাই আমরা ধরলাম গিয়ে যে আমাদের গান শোনাতে হবে। তো উনি রাজি হলেন। উনি এসছেন, তখন তো তার জনপ্রিয়তা তুঙ্গে সারা ভারতে। তো তিনি আসলেন, এসে গান শোনালেন। তারপর উনি গান শোনানো হয়ে গেল। তারপর সবাই ধরলো যে আমাদের ছেলে মেয়েরা গান করবে এখন। তো ওই কথা তখনও তালাত মাহমুদ ছিলেন। এই কথা শুনে তখন অনেকেই ছিলেন, আনোয়ার ভাই, আনোয়ারউদ্দিন খান, এরা সবাই ছিলেন, সব দৌড়ে পালিয়েছে। আমি পালাতে যাব, আমাকে খপ করে আমাদের প্রবোস্ট ধরে ফেলছে, তুমি কোথায় যাও? যে স্যার না, আসো। জোর করে ধরে আমাকে স্টেজে তুলে দিলেন। আমি কাঁপতে 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 গান গাইলাম। তো ওই অনুষ্ঠানে একজন ছিলেন, সঙ্গীত চালক ছিলেন, সেই সময়কার বেশ বিখ্যাত করিম শাহাবুদ্দিন। তিনি কি বুঝলেন আমি জানি না, আমি গান শেষ করার পরে আমার কাছে এসে বললেন, এই তুমি সিনেমাতে গান গাইবে? তা আমি বললাম যে আমি তো গান কি জানি, আমি এমনি গান করি, আমি কি সিনেমাতে গান গাইতে পারবো? বলছে সেই দায়িত্ব আমার, তুমি আসো। তখন উনি আমাকে 2-3 দিন ধরে গান শেখালেন। তারপরে এই প্রথম আমাকে রেকর্ড করালেন গান। আর তখনকার দিনে রেকর্ড করা খুব সহজ কথা, আজকালকার মতো ছিল না। আমরা সন্ধ্যা বা রাত 8টায় যেতাম, আর সকাল 8টায় বের হয়ে আসতাম গান শেষ করে। আপনি বই লিখেছেন যে টঙের মুখে গান গাইতে হতো। এটা আমাদের সময়, এটা আরো আগে। তখন একটা মোমের রেকর্ড বলছিলেন। মোমের, হ্যাঁ, মোমের
ডিস্ক, ওই ডিস্কের উপর রেকর্ড করা হতো এটা। তারপর ওটার থেকে ওই কি যেন বলে ম্যাটেরিয়ালসটাকে ওটাতে রেকর্ড করা হতো আর কি। আপনাদের সময় আমাদের হ্যাঁ, তার আগে একেবারে প্রথম দিকে এটা হতো। তো আপনার ওইটা কি গ্রামোফোন রেকর্ড হয়ে বের হলো নাকি সিনেমায়? ওটা সিনেমায় ব্যবহার, উর্দু সিনেমায় ব্যবহার হলো। তো পরে আমাদের কিন্তু কোনো গ্রামোফোনের কোনো রেকর্ড হতো না। ওই রেকর্ডগুলো পাঠিয়ে দেওয়া হতো লাহোর থেকে রেকর্ড হয়ে আসতো, ওই 78 RPM এর রেকর্ড হয়ে আসতো। আপনার সময় আপনার সঙ্গে গান গেয়েছেন ফেরদৌসী রহমান আমার ব্যাচমেটও ছিলেন, বাট আমরা একসাথেই বিশ্ববিদ্যালয়ে একই বছর ভর্তি হয়েছিলাম, একই বছর পাশ করে বেরিয়ে এসেছি। কিন্তু উনি একটু আগে নাম করেছিলেন, কারণ আহমেদের মেয়ে। হ্যাঁ, উনি তো আগে থেকেই বেশ পপুলার ছিলেন, উনি আমাদের। আপনি দুইজনের কথা, আঞ্জুমান আরাম উনিও কিন্তু ইউনিভার্সিটির আমাদের এক বছরের জুনিয়র ছিলেন। আসলে বস্তুতপক্ষে তখন কিন্তু বিভিন্ন ক্ষেত্রেই শিল্প সংস্কৃতির বিশ্ববিদ্যালয় থেকেই বেশিরভাগ বের হতেন। আপনি আব্দুল আহাদের কথা অনেক শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। তিনি একই সঙ্গে গুরু এবং একই সঙ্গে আপনাদের পথ প্রদর্শক। এবং আমাদের বাংলাদেশের যে স্বতন্ত্র সঙ্গীত জগতের ধারা যে শুরু হলো, সেটার উনি অন্যতম প্রধান পথিকৃৎ ছিলেন। এবং জানেন বোধহয় যে এদেশে রবীন্দ্রসঙ্গীতের প্রথম শিক্ষকতা বা ট্রেনিং যাকে বলে, তিনিই চালু করেন প্রথম। তার কাছে সবাই গান শিখেছেন, সঞ্জিদা আপা থেকে সবাই। তখন শাহজাহান হাফিজ ছিলেন একজন, এরা সবাই কিন্তু, বিলকিস নাসির উদ্দিন, এরা সবাই প্রথম দিককার এই রবীন্দ্রসঙ্গীতের শিল্পী, এবং এদের ট্রেন আপ করেছিলেন আহান ভাই। আর আপনার বন্ধু বাচ্চুর কথা একটু বলেন। ওনার পুরো নাম নাজমুল হুদা বাচ্চু। আমরা পেয়েছি, মানে সব দিক থেকে একেবারে চৌকস ছিল। যেমন ফুটবল খেলায় তেমনি গান, তেমনি নাটক, তেমনি অর্গানাইজার। এই যে পুরনো দিনের সব বড় বড় অভিনেতা যারা আছে, সব কিন্তু ওর জোগাড় করা। আবদুল্লাহ আল মামুন থেকে আরম্ভ করে একেবারে বুলবুল আহমেদ, তারপরে এখন শবনম, আগের নাম ছিল ঝর্ণা পোশাক, এসব সেই কিন্তু জোগাড় করে আনতো এখানে। তারপর ওই যে নামটা মনে পড়ছে না এই মুহূর্তে, সব জোগাড় করে আনতো। এবং আমি বলি যে ও না হলে আমার শিল্পী হওয়া হতো না। তার কারণ আমি যে কোনোদিন গান করবো এটা ভাবিনি। গান গাইতাম, ও জোর করে আমাকে, না তোকে গাইতে হবে, জোর করে আমাকে স্টেজে তুলে দিত, আমাকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান করতে যেত বাইরে বিভিন্ন জায়গায়। প্রচুর মঞ্চের জন্য ঢাকার বাইরেও যেতে হতো। হ্যাঁ। এবং সেসব অনুষ্ঠান যেমন সুন্দর হতো, করতালি পেতেন, আবার কখনো কখনো অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বীরা নানাভাবে ঢিল কিংবা ডিমও নিক্ষেপ করতো। এই ডিমের ব্যাপারটি এখন আবার নতুন করে এসছে যা দেখলাম, এটি অনেক আগে থেকেই ছিল। পছন্দ না হলে পচা ডিম। তাও আমার মনে আছে একবার কার্জন হলে অনুষ্ঠান হচ্ছে, তো আমাদের সিনিয়র যারা সোহরাব হোসেন, তারপর এইরকম শিল্পী যারা ছিলেন, এবং আমাদের একটু কাছাকাছি জাহিদুর রহিম, রবীন্দ্রসঙ্গীত একেবারে প্রথম দিককার শিল্পী আমরা, এরা সব গান গাইছে। আর আমরা জুনিয়র যারা, তার পেছনে বসে আছি, আমরাও গাইতে হবে। তো প্রথমেই জাহিদ গান ধরেছে
তুমি কি কেবলই ছবি, ছোপ বয়সে বোটার বলতে পারেনি ছবি, পড়া আরম্ভ হলো, আর সবাই স্টেজ থেকে উঠে দৌড়ে পালালাম। তারপরে তো শুরু হলো চেয়ার ভাঙা, হ্যান ভাঙা, তেন ভাঙা ইত্যাদি। তখনও এটা ছিল। হ্যাঁ, ডিম ছোড়ার ঐতিহ্য আমাদের পুরনো। হ্যাঁ, পুরনো ঐতিহ্য আমাদের। প্রথম রেডিওতে গান করার কথা মনে আছে? হ্যাঁ, ৬২ সাল। আমি প্রথমে গান করেছি কিন্তু এই সিনেমায়, চলচ্চিত্রে। হ্যাঁ, ৬০ সালে। তারপরে ৬২ সালে আমি অডিশন দিলাম এবং পাশ করলাম। এর কারণও আছে একটি, ওই তখন রেডিওর আশেপাশে ঘোরাঘুরি করতাম আর দূর থেকে দেখতাম। রেডিও অফিসটা কি তখন পুরনো ঢাকায়? হ্যাঁ, নাজিমউদ্দিন রোডে একটি বাড়িতে, পুরনো বাড়িতে। তো ওই তার উল্টো দিকে সে বিখ্যাত আবনের চায়ের দোকান ছিল। ঢাকার যেমন মধুর ক্যান্টিন, ঠিক তেমনি রেডিও ছিল আবনের দোকান, আবনের চায়ের দোকান, আবন। তো সেখানে আমরা বসে থাকতাম, ওই যে শিল্পীরা বেরোচ্ছে, তাকিয়ে থাকতাম। খুব মানে খুব একটা সাংঘাতিক ব্যাপার যে তারা মানুষ নয়, তারা একটা অন্য কিছু, অন্য জগতের। খুব লোভ হতো যে ইস, যদি আমি যেতে পারতাম এটার ভিতরে। তা আমার বাবা ব্যাপারটি জেনে গেছেন যে আমি ঘুর করছি। তারপরে ইতিমধ্যে আসলো, ওই 62-তে সম্ভবত শাহবাগে চলে আসলো রেডিও। তো সেখানে তখন রিজিওনাল ডাইরেক্টর বলা হতো, তিনি ছিলেন শামসুল হুদা চৌধুরী সাহেব। তিনি আব্বার পরিচিত ছিলেন। আব্বা তার কাছে গিয়ে বললেন যে আমি খবর পেয়েছি আমার পুত্রধন ঘোরাঘুরি করছে, তো তাকে কিন্তু অডিশনে পাস করানো যাবে না। তার মাস্টার্স কমপ্লিট হলে তারপর না হয় পড়াশোনার ক্ষতি হবে। এবং সেই কথা উনি রেখেছিলেন, আমাকে পাশ করায়নি প্রথমে। পরে ৬২ সালে পরে পাশ করলেন। প্রথম গান গাইলেন কোনটা মনে আছে? হ্যাঁ, মনে আছে। কত দূর যাবে বলো পান্থ, কত দূর এ পথের। ওইটা শামসুর রহমানের লেখা? কবি শামসুর রহমানের লেখা। হ্যাঁ, আদবের সুর, আব্দুল্লাহ সাহেবের সুর করা। তারপরে ১০ টাকা সম্মানী। সে ১০ টাকা কি মানে সাংঘাতিক ব্যাপার। 10 টাকা কিন্তু অনেক টাকা। বাইরে বন্ধু বান্ধব কিন্তু দাঁড়িয়ে আছে কয়েকজন, 4-5 জন। গান প্রচার হয় লাইভ, সরাসরি, এটার কোনো রেকর্ড থাকে না? নো, তখন কাজেই বন্ধুদেরকে তখনই শুনতে হয়েছে। হ্যাঁ, তখনই শুনে যে আমি বের হয়ে ওই চেক ভাঙাতে হবে। তখন ওই পাকিস্তান স্টেট ব্যাংক ছিল সদরঘাট গেলাম, 10 টাকা ভাঙালাম, চেক ভাঙিয়ে তারপর একটা রেস্টুরেন্ট ছিল তখন খুব নাম করা, মানে সবাই এর মধ্যে খাইতে পারতো না, যেতে পারতো না। মিরান্ডার কোর্টের উল্টো দিকে মিরান্ডার রেস্টুরেন্টে 4 জন বন্ধু বান্ধব আমরা, আমাকে নিয়ে খেলাম, কাটলেট খেলাম, চা খেলাম, মনে আছে আমার এখন। কাটলেট তখন খুব একটা, হ্যাঁ, মিরান্ডার হোটেল ওই সময় কাটলেট একটা বিশেষ খাবার ছিল, বিশেষ উপলক্ষেই সবাই কাটলেট খেতে পারতো। আচ্ছা, এই কাটলেট খেলাম, চা খেলাম, তারপর খেয়ে সিনেমা দেখলেন। পাশেই মায়া সিনেমা হল, তখন নাম ছিল এটার মায়া সিনেমা হল। সেখানে সিনেমা দেখলাম। তারপরেও আমার পকেটে কিছু টাকা পয়সা রয়েছে। 10 টাকা শেষ হলো? হ্যাঁ, শেষ হলো না। আর প্রথমে টেলিভিশনে গান গাইলেন কবে? টেলিভিশনে গান গাওয়ার আগে আমি
টেলিভিশন চাকরি নিয়ে নিলাম। ও, আপনি টেলিভিশনের প্রডিউসার ছিলেন? হ্যাঁ, জানুয়ারি 65-এ টেলিভিশন হলো। এই ডিআইটি অফিসটা কোনটা, এটা কোথায় ছিল? এই যে যেটা এখন রাজুক ভবন, ওইটাতে? ওইটাই, মানে স্টেডিয়ামের পেছনের ওই জায়গাটা? হ্যাঁ ওইটাই, বঙ্গভবন থেকে বের হয়ে এলেন? হ্যাঁ রাইট। এটাও কবি শামসুর রহমানের, এবং সুর ছিল আনোয়ার ভাইয়ের, মানে আনোয়ারউদ্দিন খানের। বলাকারা যত দূরে যায় উড়ে, তত দূরে যাবে এই উজ্জ্বল জীবনের গান। মানে আছে এখন। এরপরে তো আবার বাংলাদেশের স্বাধিকার আন্দোলন শুরু হয়ে গেছে, আপনাদেরকে দেশপ্রেমমূলক গান গাইতে হচ্ছে। হ্যাঁ, তখন মঞ্চে মঞ্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন, হ্যাঁ বিশেষ করে তখন সব সাহিত্যিকরা মিলে, হাসান হাফিজুর রহমান ছিলেন তার উদ্যোক্তা, মিলে একটা সংগ্রাম পরিষদ করলেন। তো আমি সব আর্টিস্টদের নিয়ে একটা সংগ্রাম পরিষদ করলাম, বিক্ষুব্ধ শিল্পী সমাজ, শিল্পী সংগ্রাম পরিষদ। এটা ওই আমাদের শহীদ জননী জাহানার ইমাম বইটিতে, জাহানার ইমামের যে ৭১-এর দিনগুলি বইটিতে এটা বলা আছে শিল্পী সংগ্রাম পরিষদ হিসাবে। আমার কোথাও বলা আছে ওখানে, আমি যেটা অর্গানাইজ করেছিলাম। তো কিন্তু নামটা অরিজিনালি লিখেছিলাম বিক্ষুব্ধ শিল্পী সমাজ। হ্যাঁ, ওই আপনারা একটা মিছিল করছেন, ওইটার সামনে ব্যানারে লেখা আছে ব্যানারে লেখা থাকতো। তো সেখানে আর দেশের বিভিন্ন জায়গায় আমরা অনুষ্ঠান করতে যেতাম, এই উদ্দীপনামূলক গানের অনুষ্ঠান করতে যেতাম। এইভাবেই দেশাত্মবোধক গান তো তখন করতেই হতো। এরপরে ১৯৭১ সাল মুক্তিযুদ্ধে শহীদ আলতাফ মাহমুদ আপনাকে দিয়ে গান করিয়েছিলেন এবং আপনাকে ১৫০ বছরের পুরনো তানপুরা দিয়ে গেছিলেন। এটা যদি আমাদেরকে একটু বলেন। এই তানপুরাটা ছিল ভারতের একজন ওস্তাদের। সেখান থেকে আলতাফ ভাই কী করে তার কাছে এলো তানপুরা, এবং তিনি, আমরা যখন ওই লুকিয়ে আমার বাসায় স্বাধীন বাংলা বেতারের জন্য গান রেকর্ড করি, তখন এই তানপুরাটি আলতাফ ভাই নিয়ে এসেছিলেন। তারপরে আপনারা গান রেকর্ড করে, হ্যাঁ সেইটা আমার কাছেই ছিল। গানগুলি আমাদের গেরিলারা যারা ঢাকা আসতো তাদের হাত দিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আলতাফ মাহমুদ পাঠিয়েছিলেন। কিন্তু সেগুলো পৌঁছেছে কিনা বা পৌঁছেছিল কিনা এটা বলতে পারবো না, কারণ তার কিছুদিন পরেই কিন্তু আলতাফ ভাই শহীদ হলেন ১৯৭১ সালে ৩০শে আগস্ট। তার বাড়িতে পাকিস্তানি সৈন্যরা ঘিরে ফেললো, তাকে দিয়ে কোদাল খুঁড়ে মাটির নিচে থেকে অস্ত্র বের করলো এবং তার কপালে বেনেট দিয়ে চার্জ করা, ওনার কপালটা ঝুলে, এই ভুরুটা ঝুলে পড়েছিল। তারপরে তো তাকে আমরা আর পেলাম না, নৃশংসভাবে তাকে হত্যা করা হয়, পাকিস্তানিরা এটা করে। তারপর বাংলাদেশ স্বাধীন হলো, তো নতুন পরিস্থিতি। তারপর চলচ্চিত্রের গান তো জনপ্রিয় হতে শুরু করলো। আপনার স্বাধীনতার আগে আপনার গাওয়া গানগুলির মধ্যে সিনেমার গান কি কি মনে পড়ে, বা ৭২ সালের পরে কোন গানগুলোর কথা মনে পড়ে? তখন কিন্তু উর্দু ছবি বেশি হতো, উর্দু ছবি বেশি হতো। এই প্রথম গানটি যেই গাইলাম, ওই গানটিও তখন বেশ জনপ্রিয় হয়েছিল, উর্দু গান। মনে আছে কথা? হ্যাঁ হ্যাঁ, कोई तो सुख का है प्यारा, कोई पाए ना सहारा, ये क्या संसार है भगवान। মানে কি এটা? कोई तो सुख का है प्यारा, কারো জীবনে সুখ, সুখ কা হে প্যারা মানে সুখ তাকে ভালোবাসে, অর্থাৎ কই তো পায় না সাহারা, এবং কারো তো কোনো সাহারা নেই, মানে কোনো আশ্রয় নেই। ये क्या संसार है भगवान, এটা কি সংসার, ঈশ্বর। সে গানও ছিল ওই রকমই,
মানে একেবারে সেই মোহাম্মদ রফি স্টাইলের গান। খুবই কষ্ট হয়েছিল গাইতে। যাই হোক, এই গানটাও খুব পপুলার হয়েছিল এবং মঞ্চে গেলে এই গান আমাকে গাইতে হতো। এরপরে আপনি আবার টেলিভিশনের চাকরি ছেড়ে দিয়ে পরে এই গ্রন্থ সরকারি চাকরি নিলেন। সরকারি চাকরি নিলাম। একই সঙ্গে আপনার চাকরি চলছে, গান চলছে। বিয়ে হলো কত সালে? 66। আপনি তাকে পছন্দ করলেন দেখে, উনি ওই ঘটনাটা বলেন আমাদের উষা ভাবি। উষা ভাবির পুরো নাম কি? ফখরুল নাহার। ওনাকে প্রথম দেখলেন কার বাড়িতে? ওই আমার এক বন্ধুর বাড়িতে, একটা ঘরোয়া আসরে। এটা কোথায় বাসাটা? আজিমপুর কলোনিতে। সেখানেই তাকে দেখলাম। প্রথম দেখাতেই তো আপনি মুগ্ধ হয়ে গেলেন? হ্যাঁ, তখন মুগ্ধতা, মানে তিনি খুব সুন্দরী ছিলেন। ছবিতে আমরা যা দেখি তাতে তো পরেও সুন্দরী ছিলেন। সুন্দরী ছিলেন এবং তাকে সবাই ডাকতো ইডেন সুন্দরী। ইডেনের নাকি? হ্যাঁ, ইডেনের। এই তো ওই আজিমপুর কলোনি আর কলোনির, হ্যাঁ, পাশাপাশি। ওই পাশে ইডেন, এই পাশে আজিম কলোনি। তো সরাসরি প্রস্তাবই দিয়ে বসলাম। বিয়ে করতে চাই বললেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি লাভ উইথ ইউ কোনটা বললেন? না, বিয়ে করতে চাই। তার আরও কিছু কারণ আছে। এই সময় বিয়ে করতে চাওয়ার আমার ইচ্ছা ছিল না বিয়ে করার, কিন্তু কারণটা হচ্ছে তখন নানাবিধ সমস্যায় জড়িয়ে যাচ্ছিলাম। চারিদিক থেকে শুধু প্রেমের প্রস্তাব। সেসব দিনের কথা এখন মনে হলে হাসি পায়। তখন তো বেতারে গান করা মানে সাংঘাতিক ব্যাপার ছিল একটা। রেডিও আর্টিস্ট, ওরে বাপরে, সাংঘাতিক ব্যাপার। তো তখন আমার নামধামও কিছু হতে শুরু করেছে মোটামুটিভাবে। তো মাঝে মাঝে বিপদগ্রস্ত হতাম। গান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রেডিওতে ফোন কল। হ্যাঁ হ্যাঁ, এইটা একটা নিয়ম ছিল। গান শেষ করার সাথে সাথে, আপনি জানেন কি করে? আপনার বইয়ে? ও আচ্ছা। এই তখন ওই যে ডিউটি রুম বলতো এটাকে, ওখান থেকে চেক নিতে হতো। তো সেখানে দেখা যেত যে টেলিফোন অপেক্ষা করছে। তারপরে তখনই ছিল অধিকাংশই সুগন্ধি লেটার পেডে চিঠি আসতো। কাগজটার মধ্যেও সুগন্ধি ঢালা থাকতো, আবার ফুলের পাপড়ি, গোলাপের পাপড়ি। হ্যাঁ, গোলাপের পাপড়ি দেয়া এই থাকতো। তো কিছু বিপদেই পড়েছিলাম। এসে হাজির হতো না? হ্যাঁ, এরকম হয়েছে। এমনকি আমার বিয়ের পরেও একবার হাজির হয়েছিল। তুলকালাম কাণ্ড। হ্যাঁ, তখন যদি ওই দিন আমাকে মাসিমা মানে নিতুন কুণ্ডু, তার মা, আপনারা একই বাসায় একই বিল্ডিং পাশাপাশি ফ্ল্যাট। নিতুন কুণ্ডুর মা, হ্যাঁ, উনি তো আপনাদের বাচ্চা প্রথম যে, হ্যাঁ, উনি কি অরূপা? না, লাবণী। হ্যাঁ, লাবণী। তো ওই খুব আদর করতেন আমাদের। উনি আদর করতেন, মানে যে বাচ্চা, দুইটা ছেলে, এক মেয়ে, তারা সংসার করছে, খুব আদর করতেন। তো উনি ওই দিন না থাকলে, ও ফ্ল্যাটে এসে হাজির হয়েছে? হ্যাঁ, আপনার বাড়িতে এসে হাজির হয়েছে। এবং সে যখন আমার স্ত্রী তাকে ধরেছে, তখন ভেবাচেকা খেয়ে বলে, আমাকে তো উনি আসতে বলেছেন। ও আচ্ছা, তাহলে ও আসুক, বসো তুমি, একসাথেই কাটবো দুজনকে। রান্নাঘর থেকে বটিও নিয়ে এসে নিতুন ধর মা এসে, এই করিস কি, হ্যাঁ করিস কি, কোনো রকম। ওইসব কথা মনে হলে এমন হাসি পায় এখন। ও, সেই জন্য তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে হলো। তো বিয়ের আগে কয়দিন ঘোরাফেরা করতে হলো? বৎসর 2-1।
তো ভালোই ঘোরাফেরা করেছেন, খারাপ না। হ্যাঁ, বছর ওই সময়ে বছর দুয়েক। এটা 1964 সাল, 66। আপনার 36 বছর বয়স। হ্যাঁ। তো তখন আপনার আব্বা বললেন যে ঘোরাঘুরি করার দরকার নেই, বিয়ে করে ফেলো নাকি? না, আমার এক বন্ধু ওই বাবার কাছে প্রস্তাব নিয়ে গেলেন যে এইরকম। হ্যাঁ, বাবার কাছে বলতে হয়নি, কিন্তু উষা ভাবির বাড়ি থেকে শিল্পীর সঙ্গে বিয়ে দিতে একটু আপত্তি ছিল, কারণ ওনার বড় দুই বোনের বিয়ে হয়েছে ডাক্তার এবং ইঞ্জিনিয়ারের সাথে। তো এখানে আর তারপরে তাদের সবাই বেশ দশাশই গোছের, আর আমি দুবড়া পাতলা এবং কৃষ্ণকায়ও বটে। না, বাংলাদেশের তুলনামূলক রূপে আপনাকে তো সেইতে না দুধে আলতেই বলতে হবে। তো এই তারা প্রথমে রাজি ছিলেন না, কিন্তু ফরচুনেটলি তার বড় বোনের সাথে আবার আমার ক্লাসমেট, একজন ব্যাচমেট, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, তার বিয়ে ঠিক হয়েছে। তো আমি তখন টেলিভিশনে আমাকে দেখতে গেলেন ওনার বড় ভাই, স্ত্রীর বড় ভাই। দেখে তার বোধ পছন্দ হলো না, উনি এরকম দশাশয় এরকম ফর্সা, তো বোধ হয় পছন্দ হলো না। তার অভিব্যক্তিতে আমি বুঝলাম। তখন আমার বন্ধু বলছে, চিন্তা করিস না, হয়ে যাবে। ঠিকই হলো। কিন্তু বাবার কাছে যখন প্রস্তাব নিয়ে গেল, আমার বন্ধু বলল যে হ্যাঁ ঠিক আছে, আমি রাজি আছি, কিন্তু ওকে আমার এখানে থাকতে হবে। আপনার একটা স্বভাব ছিল পালানো। তো অদ্ভুত। আপনি লিখেছেন যে অনেক সময় মনে হয় আমি এসকেপিস্ট কিনা। এসকেপিস্ট না, আপনি শিল্পী, তো জীবন থেকে তো আর পালানো যায় না, একটা জায়গা থেকে পালানো। কেন জানি আমি এসকেপিস্ট না, আমার এখনো মনে হয় এসকেপিস্ট। আমি বলছি জীবন থেকে তো পালানো যায় না, আপনি জায়গা থেকে পালাতে পারেন। হ্যাঁ, কিন্তু জীবন তো আপনার সঙ্গেই আছে। জীবন থেকেই তো পালাবার চেষ্টা করেছি অনেকবার। না, মনে হয় না। এরপর আমরা আমজাদ হোসেনের কথায় আসি। হ্যাঁ, আমার বন্ধু মানুষ। কারণ আমার জন্ম 65-তে, তো ততদিনে আপনি তো বিখ্যাত। কিন্তু আমি গান যখন রেডিওতে শুনতে শুরু করেছি, তখন তো এই বাংলাদেশ বেতারের গানের ডালি, অনুরোধের আসর, দুর্বার, তারপরে রেডিওতে ওই যে সিনেমার প্রচারগুলো হচ্ছে, গোলাপি এখন ট্রেনে, লাঠিয়াল, এগুলির সম্পর্কে আধা ঘন্টা করে অনুষ্ঠান হতো। আপনাদের গানগুলি বাজত। তো এই আছেন আমার মুক্তার, এই গানটা তো মনে হয়, হ্যাঁ, এটা একেবারে তখন আমার একদম সিগনেচার টিউনের মতো হয়ে গিয়েছিল। এটার একটি বেশ মজার ব্যাপার আছে এবং দুঃখজনক ব্যাপারও বটে। এখন দুঃখ পাই, কষ্ট পাই। যেমন আমার বাবা তখন ওই ঢাকা কোর্টে বসেন, তো খুব রাশভারী মানুষ ছিলেন তিনি। তো তিনি একদিন আব্বার এক জুনিয়র কলিগ, তিনি তাকে আব্বা বললেন যে হ্যাঁ, ছুটির পর আপনি একটু থাকবেন আজকে। তো ছুটির পরে আব্বা বললেন চলেন একটু বাইরে যাব। তা ওনাকে নিয়ে, উনি একটা বই লিখেছেন, বই এই কথাগুলো লিখেছেন উনি, যে আমাকে নিয়ে উনি ওই মায়া সিনেমা হলের সামনে গেলেন। তা আমি তো আশ্চর্য হলাম যে তার মতো মানুষ সিনেমা হলের সামনে কেন আমাকে নিয়ে আসলো। তখন আব্বা নিজেই বলছেন যে হ্যাঁ, আপনি হয়তো ভাবছেন আমি সিনেমাতে যাচ্ছি কেন আপনাকে নিয়ে। বলে যে আরে অন্য কিছু না, শুনলাম আমার ছেলে নাকি গান গেয়েছে এই সিনেমাতে, এবং এটা নাকি সবাই খুব পছন্দ করেছে, ওটা শুনতে যাব। তারপরে কি উনি সিনেমাটা দেখলেন? হ্যাঁ, দেখেছেন, শুনেছেন। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, ওনারা তখন নিজেই এই মুক্তারি ব্যারিস্টারি করছেন।
যদিও এই গানের অন্য অর্থ আছে, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আর একবার যদি কেউ ভালোবাসতো, এই মর্ম ছেদে গানটা আমার এত ভালো লাগে। এটা কিন্তু আপনার এটার যে ছবিতে যেই গানটি ব্যবহার করা হয়েছে আমার, সেটি একটু লক্ষ্য করলেই বোঝা যাবে এটা কিন্তু আমার নর্মাল ভয়েসে নয়। আমজাদ আমাকে বললেন যে এটা তুমি তোমার যে ঠিক নর্মাল ভয়েস, ওই ভয়েসে করতে পারবে না এটা, কারণ নায়ক যে বুলবুল ছিলেন নায়ক, যে হ্যাঁ যার যার ঠোঁটে এই গান হবে, তিনি স্বাধীনতা যুদ্ধের সময় গুলি লেগে তার গলা আহত হয়েছিল। তো কাজেই তার ভয়েস একটু চোখড হয়ে গিয়েছিল, সেই চোখড ভয়েসেই তোমাকে এটা করতে হবে। হাদি ভাই, আমাদেরকে আপনার যে কোনো একটা গানের যে কোনো দুটো লাইন যদি একটু গেয়ে শোনাতেন। কি আমার গানই গাইতে হবে নাকি? যে কোনো গান গাইলে হবে, অথবা রবীন্দ্রসঙ্গীত। আপনার তো রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম। রবীন্দ্রসঙ্গীতই করি, কারণ সেটা সহজ। আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ওগো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী। অনেক ধন্যবাদ। আপনি লিখেছেন আপনার বইয়ে, রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বলতেন যে বাঙালিকে আমার গান গাইতেই হবে। হ্যাঁ, আমার শতবৎসর পরে হয়তো আমার কবিতা কেউ মনে রাখবে না, কিন্তু আমার গান মনে রাখতেই হবে, এত কনফিডেন্ট ছিলেন উনি। এবং সত্যি তাই, রবীন্দ্রনাথের গান আমাদেরকে গাইতেই হয়। আচ্ছা, আমরা আবার আগের আলোচনায় আসি যে আমজাদ হোসেন তো নিজে গান লিখতেন, সুর দিতেন, তাই তো? সুর কি ওনার দেওয়া না? না, সুর দিতেন না, তবে উনি আইডিয়াটা দিতেন, এমনকি গুনগুন করেও একটা আইডিয়া দিতেন উনি। অনেক সময় গানের প্রথম লাইনটিও উনি বলে দিতেন, এইরকমভাবেই গান। লাঠিয়াল গোলাপি এখন ট্রেনে সুন্দরী কসাই, তো আপনি গোলাপি এখন ট্রেনে সুন্দরী এবং কসাইয়ের জন্য পরপর 3বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন। হ্যাঁ হ্যাঁ, এর পরেও 2বার পেয়েছেন। এর পরেও 2বার পেয়েছি। 21 পদক পেয়েছেন। সেখানে আমার একটু বলার আছে, সেটা হচ্ছে যে ওই 3বারের পরেও আমি বেশ কয়েকবার পাওয়ার মতো গান আমার ছিল, কিন্তু ততদিনে গানের ভিতর, ততদিনে এই সমস্ত পুরস্কারের ভিতর ভেজাল ঢুকতে আরম্ভ করেছে। এরপরে আমি যে পেলাম আবার 2বার, ওটা আমি নিজে জুরি বোর্ডে থাকলে আমি দিতাম না ওই গানের জন্য, আমি নিজেকেই দিতাম না। তার আগে আমার বহু ভালো ভালো গান গিয়েছে, কিন্তু দেয়া হয়নি। যাই হোক, 21 পদক পেয়েছেন। আমি এটা কাউন্ট করি না। তারপর না, এটা আমি কাউন্ট করি না 21 পদক, কারণ 21 পদককে যেই জায়গায় নামিয়ে আনা হয়েছে গত কয়েক বছর, সেখানে এটা বললে আমি বরং আমার কাছে তো সুখকর মনেই হয় না, বরং বিরক্তিকর মনে হয়। কোন জায়গায় নামিয়ে এনেছে? শুধু 21 পদক কেন, 21 পদক স্বাধীনতা, চোরটাকেও স্বাধীনতা পদক দিয়েছে। এমন এমন লোককে, আমি বিগত আমলের কথা বলছি, এমন এমন লোককে 21 স্বাধীনতা পদক, রাষ্ট্রীয় পদকগুলো দেওয়া হলো, রাষ্ট্রীয় পদকগুলো দেওয়া হয়েছে, যাদের নামই কেউ জানে না, কেউ জানে না। আমি গানের লোক, আমিই জানি না নাম।
আমাদের ক্ষেত্রেও মানে একই কথা। সাহিত্যের ক্ষেত্রে হ্যাঁ, একই দিয়ে যখন কেউ চেনে না তখন আবার প্রত্যাহার করে নিয়েছে অনেক। গতবারই তো এরকম ঘটনা ঘটেছে সাহিত্যের ক্ষেত্রে। হ্যাঁ ঠিক। তারপরে আমরা কলুষিত করেছে। মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার আপনার হাতে তুলে দিতে পেরে নিজেদেরকে ধন্য মনে করিয়েছিলাম। আপনি যে গ্রহণ করে আমাদেরকে কৃতার্থ করেছেন। না, এটা আপনাদের মহানুভবতা। আপনার সহশিল্পীদের সম্পর্কে কি বলবেন? সাবিনা ইয়াসমিন, তার সঙ্গে আপনার সম্পর্ক বিশেষ রকম মধুর ছিল। হ্যাঁ, কারণ ওকে তো একেবারে যখন ফ্রক পরা সাবিনা তখন থেকে আমি চিনি, কারণ ওর বড় বোনদের সঙ্গে আমি গান করতাম। তো হ্যাঁ, ওর সাথেই আমার সবচেয়ে বেশি গানও গাওয়া হয়েছে ওর সাথেই, শতাধিক। কত যে সংখ্যক এটা আমি ঠিক বলতে পারি না। অনেকেই জিজ্ঞেস করে আপনি কত গান গেয়েছেন জীবনে। অনেকেই দেখি বলে ফেলে আমি 10,000 গেয়েছি, আমি 20,000 গেয়েছি, বা ইত্যাদি ইত্যাদি। এটা ঠিক নয়। 10,000 20,000 গান সোজা কথা নয়, একদম। এটা কিন্তু বেফাস বলে ফেলে কথা। তো আমি সেটা বলি না, আমি বলি যে দেখো আমি তো হিসাব রাখিনি, সেটা 500 হতে পারে, 5,000ও হতে পারে, আই ডোন্ট নো। রুনা লায়লার সঙ্গে আপনার একটা ভুল বোঝাবুঝি হলো, এরপর 10 বছর 12 বছর গান হয়নি। এটা খুব দুঃখজনক, সম্পূর্ণ ভুল বোঝাবুঝি, এবং এটা একটা নীতিগত ব্যাপারে। এখানে আমি একটা কথা বলি, এটা হয়তো নিজের প্রশংসা করা হবে, কিন্তু তারপরেও বলি, এটা প্রশংসা নয়, এটা আমার গর্ব যে আমি আমার নীতিকে জীবনে কোনো দিন কোনো কারণে বিসর্জন দিইনি। এটা আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি, আমার পিতার কাছ থেকে পেয়েছি। এবং রুনা লায়লার সাথে যে আমার ব্যাপারটি ঘটল, সেটাও কিন্তু নীতিগত ব্যাপারে। সেটা বিস্তারিত বর্ণনা করার সময় এটা একটা অনুষ্ঠানে 57-58 জন শিল্পী ছিল, সবার একটা করে গান গাওয়ার কথা ছিল। রুনা লায়লা দ্বিতীয় গানটা গাইবার যখন প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তাকে বলা হলো যে সবাই একটা করেই গান গাইবে। কারণ ওখানে তো সাবিনা, ফেরদৌসি, সবার মতো শিল্পীরাও ছিলেন। তাদের সময় তো মানুষ শুনতে চেয়েছে আরও গান, কিন্তু তারা গান নেই ওই নীতি রক্ষা করে। কিন্তু তিনি সেটা না করে যখন গাইতে গেলেন, তখন আপেল মাহমুদ ছিলেন অনুষ্ঠান ঘোষণার দায়িত্বে। সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন যে কী করবে সে, আমার দিকে তাকাচ্ছে কেবল। তখন আমি গিয়ে ওকে বোঝালাম যে এটা করাটা ঠিক হবে না, তাহলে অন্যদের কাছে কি জবাব দেবো আমরা। এই থেকে এই ঘটনাটার সূত্রপাত। উনি খুব পরে তো ভুল বোঝাবুঝির অবসান হয়েছে, আপনারা আবার গান করেছেন। করেছি, এবং তার ছবিতেই গান করেছি, তার নিজের ছবিতে। তিনি সেই ছবির নায়িকাও ছিলেন। ও, সেই ছবিতে? হ্যাঁ, সেই ছবিতে। আপনি সরকারি চাকরি থেকে অবসরে গেলেন 1998 সালের দিকে। 1998 সালে, হ্যাঁ। অনেকদিন হলো। তখন 57 বছর বয়সে রিটায়ার করতে হতো। এরপর আপনার আব্বা মারা গেলেন। আমার বাবা মারা গেলেন, তারপর মা মারা গেলেন। ওই সময়টা আমাদের উষা ভাবির ক্যান্সার। মা, হ্যাঁ, ক্যান্সারে ভুগছিলেন। মা মারা যাওয়ার 1 বছর পরে আমার স্ত্রীও মারা গেলেন। তার মানে আমি এতিমও হলাম, বিধবাও হলাম। রবীন্দ্রনাথের মতোই আপনাকে অনেক মৃত্যু দেখতে হলো। হ্যাঁ, যদিও সৌভাগ্যবান যে আপনার 3 কন্যারত্ন আছে, তারা প্রতিষ্ঠিত এবং তারা বিদেশে। তাদের জন্যই বেঁচে থাকা এখন। তা ওরা আপনাকে আমেরিকায় গিয়ে অভিবাসী হতে বলে না, গ্রিন কার্ড নিতে বলে না? তারা অনেক চেষ্টা করেছিল আমাকে নেওয়ার জন্য, আমি রাজি হইনি। বাংলাদেশে আপনি একা একা ঢাকা শহরে আছেন। হ্যাঁ, কিন্তু সমস্যাটা হচ্ছে যে দেশ ছেড়ে আমি বেশি দিন কোথাও থাকতে পারি না। আমার দেশটা একেবারেই নেশা আছে, অনেক দেশ ভ্রমণের নেশা আছে। এবং
গান গাওয়ার সুবাদে তো অনেক জায়গায় অনুষ্ঠান করতে গিয়েছি, ঘুরেছি। আমি নিজেও অনেক জায়গায় গিয়েছি। সর্বশেষ আমি আফ্রিকা যাওয়ার খুব ইচ্ছা ছিল, আমি গেলাম, কেনিয়াতে গেলাম, সাফারি দেখলাম। আবারও ইচ্ছা হয়ে যাই, কারণ আফ্রিকা সম্পর্কে আমাদের দেশে সবার একটা ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা আছে। কি চমৎকার দেশ। আবার আপনি তো লন্ডনে, বিলাতে পড়াশোনা করতেও গিয়েছিলেন। হ্যাঁ, পড়াশোনা করেছি বিলেতে, ওয়েলস ইউনিভার্সিটিতে। ওটা কত দিনের? এটা আমি গেলাম 84 সালে। 6 মাসের ছিল এটা? হ্যাঁ, 6 মাসের না, 1 বছর। একটা ডিপ্লোমা করতে হয়েছিল আমাকে, করেছিলাম লাইব্রেরি সায়েন্সের উপর, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ওটার উপরে ডিপ্লোমা করলাম। তারপর বিবিসিতে গান রেকর্ড হলো। বিবিসিতে গান করেছি। হ্যাঁ, তখন ওই সিরাজুর রহমান সাহেব ছিলেন বিবিসিতে, তো তিনি বাংলাদেশ টেলিভিশনের তখন ওই পিটিসি, আমি যখন প্রডিউসার তখন উনি আমার অনুষ্ঠানও করেছেন। তো উনি আমাকে বললেন, আসো বিবিসিতে ইন্টারভিউ দিলাম, বিবিসিতে প্রোগ্রাম করলাম, গান গাইলাম। আপনি যখন অনেকদিন পরে আবার আপনার জন্মভূমি আগরতলাতে গেলেন, সেইটার বর্ণনা আপনার বইয়ে লিখেছেন যে আপনি আবেগপ্রবণ হয়ে গেছেন, আপনি মাটিতে বসে পড়েছেন এবং এই যে জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও সেরা, জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। হ্যাঁ, সেটা সত্যি তাই, সত্যি তাই। আবার এখন এই যে আমি দেখেন ওই যে পড়তে গেলাম বিদেশে, ওখানে ইংল্যান্ডে কিন্তু আমাকে চাকরি পেয়েছিলাম। আমাকে ইউনিভার্সিটি থেকেই অফার দেওয়া হয়েছিল যে আমাদের এখানে কমিউনিটি লাইব্রেরিয়ান নেওয়া হবে, তো তুমি ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান অ্যাপ্লাই, উইল রিকমেন্ড। না, আমি নিজের দেশ ছেড়ে থাকতে পারি না। আপনার তো দেশের গানও অনেকগুলো বিখ্যাত আছে। প্রচুর দেশের গান করেছি আমি। হ্যাঁ, আপনি আমাদের এটাই শেষ। ইনফ্যাক্ট সাবিনা ছাড়া আর এত দেশের গান বোধহয় কেউ করেনি। আপনি যতগুলো করেছেন। হ্যাঁ, আপনি আবারও একটা স্বাস্থ্যসম্মত অনুরোধ করি, এটা আমাদের শেষ। আপনি যে কোনো একটা আপনার নিজের গাওয়া দেশের গান আমাদেরকে গিয়ে শোনান, আমরা শেষ করে দেব। কোন গানটা করব? এই মাটির বুকেটা কি আপনার? এটা আমার। হ্যাঁ, তাহলে এটা। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। আপনাকে অনেক ধন্যবাদ সুধীমণ্ডলী। আমরা এতক্ষণ বাংলাদেশের আলোকিত মানুষ, আলোকিত শিল্পী, আমাদের পথিকৃৎ শিল্পী সৈয়দ আব্দুল হাদীর কাছে তার জীবনের গল্প শুনলাম, তার জীবনের গান শুনলাম। এটা নিশ্চয়ই আমাদেরকে অনেক ঋদ্ধ করবে। আগামীর পথ চলায় আমরা সমৃদ্ধ হব এবং আমরা মনে রাখব যে সবচেয়েতে বেশি করে আমাদের ঋণ হচ্ছে আমাদের দেশ মাতৃকার কাছে, এবং সৎ জীবন, সুন্দর জীবন, গোছানো জীবন করে শিল্পের জীবন দিয়ে কত সুন্দরভাবে থাকা যায় তার একটা উজ্জ্বল উদাহরণ হচ্ছেন আমাদের সৈয়দ আব্দুল হাদী। সৈয়দ আব্দুল হাদীকে অনেক ধন্যবাদ, আপনাদেরকেও অনেক ধন্যবাদ।